আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিখন অভিজ্ঞতা 5-এ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের আমাদের যে ব্যবহার, এটি নিয়েই পর্ব 2-এ তোমাদের সামনে একটু আলোচনা করব। ইতিপূর্বে আমি পর্ব 1-এ তোমাদের একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ চিহ্নিত করে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, এটি আলোচনা করেছিলাম। সেটার আলোকেই আমি বলেছিলাম যে পিথাগোরিয়ান ত্রয়ীটা কি অ্যাকচুয়ালি, পিথাগোরাসের উপপাদ্যের বেসিক বিষয়গুলো আমাদের কতটাই ইম্পর্টেন্ট। আজকে তোমাদের সামনে যদি আমি 7 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করি, অবশ্যই তোমরা বুঝতে পারবে। কারণ তোমরা জানো যে একটি সমকোণী ত্রিভুজের প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। আমরা শুধুমাত্র সমকোণ নেই বা সমকোণী ত্রিভুজ নিয়েই যে সর্বদা একটি ফিক্সড জায়গা অবস্থান করব সেটিও না। কারণ আমরা একটি রম্বস যদি অঙ্কন করি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে আমরা বুঝতে পারছি যে একটি রম্বসের দুইটি কর্ণ ছেদ বিন্দুতে আমাদের 4টি সমকোণ তৈরি করবে বা 4টি সমকোণী ত্রিভুজ তৈরি করবে। এই বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি একটু দেখো যে এখানে মূলত আমাদের ভাবার বিষয় বা জানার বিষয় যে 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আমরা সর্বপ্রথমে একটি রম্বস যদি অঙ্কন করি, এই রম্বসের দুইটি কর্ণ, বইয়ের মতোই আমি তোমাদের দুইটি কর্ণ একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি রম্বস, এ বি সি ডি একটি রম্বস। এই ক্ষেত্রে এই চিত্র অনুসারে এসি কর্ণটা বড় এবং এসি কর্ণের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার দেওয়া আছে। আর এখানে আরেকটি কর্ণ বিডি, এটির মান দেওয়া আছে 16 মিটার। অর্থাৎ কর্ণ এসি সমান আমাদের 30 সেন্টিমিটার দেওয়া আছে, কর্ণ বিডি সমান আমাদের দেওয়া আছে, দেখো এখানে 16 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের অ্যাকচুয়ালি বইটিতে যদি একটু দেখতে চাই, এই বইটিতে আমাদের যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে এসি এবং বিডি কর্ণদ্বয় একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটির নাম যদি আমরা চিহ্নিত করে নিই, তাহলে আমরা এই রম্বসের পরিধি বা এখানে পরিসীমাটা আমরা কিভাবে নির্ণয় করব। অ্যাকচুয়ালি আমরা যে পরিসীমা বলে থাকি, পরিসীমা যে কোনো আকৃতির, সেটি চতুর্ভুজ হোক, বর্গ হোক, রম্বস হোক, আমাদের এই আকৃতির 4টি বাহুর যোগফলটাই কিন্তু অ্যাকচুয়ালি পরিসীমা। এটাকে বলা হচ্ছে পরিধি। আমাদের প্রশ্নে কিন্তু বলেছে যে পরিধি নির্ণয় করো। তো নতুন কারিকুলামে এই যে পরিবর্তনগুলো, যে আমরা শুধু বৃত্তের পরিধি বলবো না, আমরা একটা আয়তের পরিধি হতে পারে, একটি রম্বসের পরিধি হতে পারে, যেটি হোক না কেন আমাদের ভাবার বিষয় যে আমরা পরিধিটা কীভাবে নির্ণয় করব। তোমরা কিন্তু একটি বিষয় ভালো করে জেনে নেবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটির প্রমাণ কিন্তু পুরাতন অষ্টম শ্রেণীর যে গণিত বই ছিল, এই গণিত বই কিন্তু তোমরা পেয়ে থাকবে। তারপরেও আমি একটু লিখে দিচ্ছি যে রম্বসের
কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটি অ্যাকচুয়ালি আমাদের একটি প্রমাণ রয়েছে, বাট প্রমাণটির এখন প্রয়োগ আমাদের নতুন কারিকুলামে আমরা পাবো, যে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা রম্বসের পরিধি কীভাবে নির্ণয় করব বা রম্বসের ক্ষেত্রফল কিভাবে ফাইন্ড আউট করব। আর পরিধি বা পরিসীমা ফাইন্ড আউট করার অর্থ হচ্ছে রম্বসের আমাদের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, একটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, অবশ্যই আমরা রম্বসের উচ্চতাও নির্ণয় করতে পারবো। তো আজকে আমি তোমাদের সামনে এই রম্বস রিলেটেড যতগুলো সূত্র রয়েছে সূত্রগুলো একটু আলোচনা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাইশা, তুমি ক্লাসটিতে সংযুক্ত হয়েছো। তো এখানে আমি যেটি লিখেছি যে রম্বসের কর্ণদ্বয়, তাহলে এসি এবং বিডি রম্বস এবিসিডি রম্বসের কর্ণদ্বয় এসি এবং বিডি এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও বিন্দুটি অ্যাকচুয়ালি এসি কর্ণের মধ্যবিন্দু, আবার বিডি কর্ণের কিন্তু মধ্যবিন্দু। আবার বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, এটি ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। মানে এ একটি কোণ, এখানে আমরা যদি দেখি যে এখানে 90 ডিগ্রি হবে, এ একটি কোণ এখানেও 90 ডিগ্রি হবে, এখানে একটি কোণ এটাও 90 ডিগ্রি হবে, এখানে আমাদের আরেকটি কোণ যদি বিবেচনা করি এখানেও আমাদের অলওয়েজ 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনে করি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, নিঃসন্দেহে ওএ সমান ওসি হবে, ওএ সমান ওসি হবে, অর্থাৎ আমাদের এসি কর্ণের কিন্তু অর্ধেক হবে। এসি কর্ণের অর্ধেক বলতে আমাদের এসি কর্ণ এখানে দেওয়া ছিল দেখো 30 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু 30 সেন্টিমিটার, এটি লোয়েস্ট টার্ম করলে দেখো আমরা 15 সেন্টিমিটার পাবো। তাহলে এই অংশটুকু আমরা 15 সেন্টিমিটার পাচ্ছি, এটাও আমরা 15 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি অপর যে কর্ণটি রয়েছে এই কর্ণটির ক্ষেত্রেও আমরা দেখে নিতে পারি যে ওবি সমান ওডি সমান হাফ অফ বিডি আমরা পাবো, সেক্ষেত্রে হাফ ইন্টু বিডি কর্ণের মান আমাদের দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে আমরা পাবো 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই ওডি এর মান 8 সেন্টিমিটার পাচ্ছি, ওবি এর মানও কিন্তু আমরা 8 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা চারটি ত্রিভুজ পাচ্ছি আলাদাভাবে যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি। কীভাবে পাচ্ছি, এ ও বি কোণ, এ ও বি কোণ এটি অবশ্যই দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এ ও বি কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা অবশ্যই বলতে পারবো এ ও বি কোণ এটি 90 ডিগ্রি হবে, কারণ আমরা উপপাদ্যগুলো যদি প্রমাণ করি উপপাদ্যের প্রমাণে কিন্তু আমরা পেয়ে যাব যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এভাবে যদি আমরা দেখি বিওসি কোণ, বিওসি কোণ সমান দেখো সিওডি কোণ সমান আমরা বলতে পারি এওডি কোণ সমান আমরা বলতে পারবো 90 ডিগ্রি। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে আমরা এই বিও সি ত্রিভুজ, এরপর আমরা সিওডি ত্রিভুজ, এরপর আমরা এওডি ত্রিভুজ,
প্রত্যেকটা ত্রিভুজই কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হবে। এই জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণগুলো আমাদের পুরাতন কারিকুলামে কিন্তু দেওয়া ছিল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি দেখো অষ্টম অধ্যায়ে যে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের এখানে যে প্রয়োগ করা হবে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, সেটা আমরা কিভাবে পাবো? আমরা যদি এখন এ ও বি ত্রিভুজটি থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি পেতে পারি আমরা একটু দেখে নিই। আমরা একটি ত্রিভুজ নিয়ে যদি এখানে আলাপ আলোচনা করতে চাই, যে দেখতে পাচ্ছি এ ও বি আমাদের যে ত্রিভুজটি রয়েছে এটি দেখো একটি সমকোণী ত্রিভুজ, যেখানে আমাদের এটা 90 ডিগ্রি হওয়ার কারণে এ ও বি কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে আমাদের এ বি কিন্তু অতিভুজ। আর এই যে পিথাগোরিয়ান ত্রয়ী অর্থাৎ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পারবো এটা কিন্তু ও এ সমান আমাদের 15 সেন্টিমিটার, ও বি সমান আমরা 8 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে অবশ্যই এ বি এখানে অতিভুজ। আমরা এখানে এ বি দেখতে পাচ্ছি অতিভুজ। অতিভুজের মানটি যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, অবশ্যই আমরা পরিধি নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যর ব্যবহারটি যদি কমপ্লিটলি করে দিই, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে কীভাবে পেতে পারি, এ ও বি ত্রিভুজে আমরা কি লিখতে পারি, এ ও বি ত্রিভুজ এ আমরা পেয়েছি দেখো ও এ সমান 15 সেন্টিমিটার, ও বি সমান আমরা পেয়েছি 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পেতে পারি, উপপাদ্য অনুসারে তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজের এ ও বি কিন্তু সমকোণ, তাহলে আমরা অতিভুজ এখানে পাচ্ছি এ বি স্কোয়ার সমান সমকোণ সংলগ্ন একটি বাহু ও এ স্কোয়ার, আরেকটি বাহু আমরা ও বি স্কোয়ার যেহেতু পেয়ে যাচ্ছি, ও এ স্কোয়ার মান আমরা পেয়েছি 15, তাহলে 15 হোল স্কোয়ার, ও বি এর মান আমরা পেয়েছি দেখো 8 হোল স্কোয়ার। তাহলে আমরা 15 15 225 জানি বর্গ, 8 8 দেখো 64, তাহলে এখানে হবে 289 যোগ করলে তাহলে এ বি স্কোয়ার সমান আমরা পেয়েছি 289। তাহলে এ বি বলতে আমরা বর্গমূল করব, আর যেহেতু জ্যামিতিক চিত্র এটি এ বি বাহুর দৈর্ঘ্য অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 17 17 আমাদের 289 হবে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু 17 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যে রম্বস অঙ্কন করেছিলাম, এই রম্বসের আমরা দেখতে পেলাম যে বাহুর দৈর্ঘ্য খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম 17 সেন্টিমিটার এ বি সি ডি। আমরা যদি আবার এই রম্বসে ফিরে যেতে চাই, তাহলে আমাদের এই রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা 17 সেন্টিমিটার পেয়ে গেলাম। একটু যদি দেখি, তাহলে শিখন অভিজ্ঞতা 5-এ আমরা জ্যামিতিক পদ্ধতিতে রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত যদি করে, সেই ক্ষেত্রে আমরা প্রমাণটি যদি ভালোভাবে জানতে চাই বা শিখতে চাই, আমাদের উচিত হবে পুরাতন কারিকুলামে অষ্টম শ্রেণীর তোমরা 5 নম্বর যে উপপাদ্য রয়েছে অষ্টম অধ্যায়ে, যে পিথাগোরাস রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এই চিত্র অনুসারে সুন্দরভাবে কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 17 সেন্টিমিটার। এখন আমরা পরিসীমা বা পরিধি কীভাবে নির্ণয় করব? তাহলে রম্বসের পরিসীমা যদি আমরা নির্ণয় করতে চাই, পরিধি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে এটি দেখাতে পারবো। জহিরুল ইসলাম, আপনি এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছেন। ফাতেমাতুজ জোহরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমীর সেন,
অর্পা অর্ণাথ। অর্পা, তুমি কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। আপনারা এই মুহূর্তে যারাই ক্লাসটিতে সংযুক্ত আছেন তাদের সবার জন্য শুভকামনা রইল। এখন একটি আকৃতির, জ্যামিতিক আকৃতি, সেটি চতুর্ভুজ বা ত্রিভুজ বা যেটি হোক না কেন, আমরা যখন পরিধি বলবো বা পরিসীমা বলবো একই কথা। তাহলে এ বি সি ডি এই রম্বসের, আমরা এ বি সি ডি রম্বসের পরিধি নতুন বইটিতে এসেছে। পরিধি সমান আমরা কি পেতে পারি একটু দেখে নিই। পরিধি সমান অ্যাকচুয়ালি চারটি বাহুর যোগফল হবে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। তো সেই ক্ষেত্রে আমরা রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করতাম তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, চারটা এ যোগ করলে দেখো 4a হয়। এবং আমরা এ বিকে যদি এ দ্বারা প্রকাশ করতাম তাহলে কি হতো, 4 ইন্টু 17 সেন্টিমিটার আমরা পেয়ে যেতাম। তাহলে 4 7 28, 68 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম এই রম্বসের পরিসীমা। তা রম্বসের পরিসীমা আমরা যেহেতু পেয়ে যাচ্ছি, তো রম্বসের আরও দুইটি সূত্র আছে। এই দুইটি সূত্র আমি একটু আলোচনা করার চেষ্টা করব। অর্পা, তুমি কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। তোমার জন্য শুভকামনা সবসময় থাকবে। অর্পা অর্ণা ইউটিউব চ্যানেল তুমি কন্টিনিউয়াসলি বিভিন্ন ভিডিও তুমি আপলোড করছো। তোমাদের সবার জন্যই শুভকামনা থাকবে। এখন আমরা এই যে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা চমৎকারভাবে কিন্তু রম্বসের একটি বাহু দৈর্ঘ্য আমরা পেয়েছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করতে পারবো, আর রম্বসের উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। মমতাজ মমো অর্থাৎ তাইবা, তুমি এই ক্লাসটিতে এখন সুন্দরভাবে সংযুক্ত হয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এখন আমি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটি সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা একটু আলোচনা করার চেষ্টা করব। রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি রম্বসের ক্ষেত্রফল বলতে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্রগুলো যদি প্রমাণ করতে পারি আর একটু ভালো হয়, কারণ সারা জীবনের জন্য ম্যাথ আমরা যদি জেনে বুঝে সামনের দিকে অগ্রসর হয় তাহলে অবশ্যই আমাদের অনেক বেনিফিট হবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল বলতে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এখন এই যে কর্ণ, আমরা এসি কর্ণ যে পেয়েছি, এই যে এসি কর্ণ, এই কর্ণকে আমরা জানবো ইংরেজিতে বলা হবে ডায়াগোনাল, ডায়াগোনাল। তাহলে আমরা একটি কর্ণকে ডি সাব 1 আমরা D1 বলি। আমরা আরেকটি কর্ণ বিডিকে কি দ্বারা প্রকাশ করতে পারি, বিডি কর্ণ, বিডি কর্ণকে আমরা যদি আরেকটি কর্ণের বিবেচনা করে তাহলে ডি সাব 2 অর্থাৎ D2 আমরা বলি, D1 বলি এটি না বলে ডি সাব বা সাফিক্স 2 দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা রম্বসের কর্ণ দুইটি যদি জানি, ডি সাব 1 ইন্টু ডি সাব 2, তাহলে আমরা ABCD এই রম্বসের ক্ষেত্রফলটি পাবো হাফ ইন্টু বড় কর্ণটিকে আমি 30 ধরেছিলাম এবং ছোট কর্ণটি এখানে 16 ধরা হয়েছিল। তাহলে এখানে আমরা বর্গ সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি, লিখে নিতে পারবো 8, লোয়েস্ট টার্ম করলে আমরা লঘিষ্ঠকরণ করলে আমরা এখানে 8 পাবো, 3 8 24, সুতরাং 240 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের একটি রম্বস, এই রম্বসের কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। যদিও বা তোমরা বলতে পারো যে স্যার নতুন কারিকুলামে তো আমাদের শুধু পরিধি ফাইন্ড আউট করতে বলেছে, আমরা চিন্তা করব বা আমাদের এটাই যুক্তিকতা হবে যে কোনো একটি ক্ষেত্রের
যতগুলো সূত্র জানা আছে সূত্রগুলো আমরা যদি জানতে পারি আমাদের জন্য অনেক উপকার হবে, কারণ রম্বসের আমরা দুইটি কর্ণের দৈর্ঘ্য পাওয়ার সাথে সাথে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কিন্তু রম্বসের পরিধি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের 4টি সমকোণী ত্রিভুজ এসেছিল এবং পিথাগোরিয়ান ত্রয়ী, পিথাগোরাসের উপপাদ্যের এখানে ব্যাপার তো আমাদের আছে। এস এম এরশাদ, আপনি এআইডি থেকে সংযুক্ত হয়েছেন। মমতাজ মোমো, অর্থাৎ আইবা তুমি সংযুক্ত আছো। এখন আসা যাক আমরা রম্বসের উচ্চতাটা কীভাবে নির্ণয় করব। তা রম্বসের উচ্চতা যদি ফাইন্ড আউট করতে চাই আমরা একটু দেখে নিই রম্বসের উচ্চতা কীভাবে নির্ণয় করব। ওকে, আমরা আরেকটি সূত্র পাবো রম্বসের উচ্চতা। এটি কিন্তু নতুন একটি সূত্র, রম্বসের উচ্চতা। তো রম্বসের আমরা উচ্চতা কীভাবে নির্ণয় করব? হতে পারে ডি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব আঁকবো, অথবা সি বিন্দু থেকে এ বি এর বর্ধিতাংশের উপর আমরা এটি লম্ব আঁকবো। যেমন এখানে দেখতে পাচ্ছি যে 17 সেন্টিমিটার দেওয়া আছে এডি এর মান, এ বি এর মান, আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 16 সেন্টিমিটার। আমরা যদি ডি থেকে এ বির উপর লম্ব অঙ্কন করতাম তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে, বা এখানে দেখতে পাচ্ছি এ বি ডি সমদ্বিবাহু ত্রিভুজের আমরা উচ্চতা ফাইন্ড আউট করেও কিন্তু আমরা রম্বসের উচ্চতা নির্ণয় করতে পারতাম। বাট রম্বসের উচ্চতার নির্ণয়ের সূত্র আমরা পাবো ক্ষেত্রফল ভাগ এক বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য রম্বসের আমরা উচ্চতা। তাহলে ক্ষেত্রফল আমরা কি পেলাম? হাফ ইন্টু ডি সাব 1 ইন্টু ডি সাব 2 ডিভাইডেড বাই এক বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এটা আমরা শুধু একক পাবো যদি একটু দেখি। তো পূর্বে তো আমরা রম্বসের ক্ষেত্রফল ফাইন্ড আউট করেছে 240 ডিভাইডেড বাই আমরা একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়েছিলাম 17। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেটরের সাহায্যে মান ফাইন্ড আউট করি তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে পেয়ে যাব রম্বসের উচ্চতা। এটি রেজাল্ট কত হতে পারে আমাকে একটু জানালে আমি অনেক খুশি হব। আমাকে অর্পা অর্ণা তোমরা আসো, আমাকে একটু জানাও রম্বসের ক্ষেত্রফলকে যখন আমরা এক বাহুর দৈর্ঘ্য দ্বারা ভাগ করব তখন আমরা রম্বসের উচ্চতা কত পেতে পারি? 240 ডিভাইডেড বাই 17 আমরা পেয়ে যাচ্ছি এখানে 14.1176। এইখানে আমার কিছু কথা আছে। আমরা কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে দশমিকের পর 4টি ডিজিট আমরা এখানে ব্যবহার করব। মনে রাখতে হবে এই যে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা প্রায় কথাগুলো নিয়ে আমরা যখন ক্যালকুলেশনে আসব যে আমরা আনসার সঠিকভাবে কিভাবে লিখব, তখন আমরা কিভাবে লিখব দেখো এখানে আমরা লিখব 14 দশমিক, এখানে 2 অঙ্ক পর্যন্ত যদি আমরা দশমিকের পর 2টি অঙ্ক কাউন্ট করি বা বিবেচনা করি তাহলে তৃতীয় অঙ্ক দেখো এখানে 7, সুতরাং এটা লিখতে পারবো 12 সেন্টিমিটার। আমরা এখানে প্রায় লিখতে পারবো। আমরা যদি এই প্রায় কথা না লিখতে চাই এখান থেকে আমরা সরাসরি লিখতে পারবো অ্যাপ্রক্সিমেট ভ্যালু 14.12 সেন্টিমিটার। হয় আমরা ভাষাগত প্রায় চিহ্ন মানে প্রায় লিখব, অথবা এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু চিহ্ন দ্বারাও কিন্তু আমরা এই রেজাল্টটা ফাইন্ড আউট করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা বা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছেন তাদেরকে বলবো নতুন কারিকুলামে আসলে আমরা শুধুমাত্র এখানে প্রয়োগটা দেখাচ্ছি। এখানে যেমন আমি রম্বসের উচ্চতা ফাইন্ড আউট করলাম, এই রম্বসের উচ্চতার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন রেজাল্ট এখানে আনতে পারে। কোনো শিক্ষার্থী যদি 11.11 লিখে তাহলে আমরা সম্ভাব্যতার বিশ্লেষণ কীভাবে করব, বা এখানে সমকোণী ত্রিভুজের একটি ব্যাপার আছে, আমাকে বলতে পারে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু 8 এবং 15 দেওয়া আছে, অতিভুজ ফাইন্ড আউট করে বলল যে এই সমকোণী ত্রিভুজ 4টি ত্রিভুজ নিয়ে একটি রম্বস তৈরি করো। কাগজ কেটে তোমাদের ফাইন্ড আউট করতে দিতে পারে, বা আমাদের এই রম্বসের উচ্চতা আমরা কীভাবে নির্ণয় করব। আমি যেমন বলেছি যে এ বি ডি
যে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ডি বিন্দু থেকে যখন আমি এ বি এর উপর লম্ব অঙ্কন করব, তখন আমি এ বি ডি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বিষম বাহু ত্রিভুজ ক্ষেত্রফল জানি যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হোল রুট ওভার। ওখান থেকেও কিন্তু আমরা উচ্চতাটা ফাইন্ড আউট করতে পারি, যে ত্রিভুজের ক্ষেত্রফল ফাইন্ড আউট করলাম, আর এ বি ডি ত্রিভুজের ডি এফ একটি উচ্চতা ধরে নিয়েও আমরা ক্যালকুলেশন করতে পারি। তবে রম্বসের এই 3টি সূত্রই সবসময় আমরা জানবো, যে একটি রম্বসের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সুন্দরভাবে কিন্তু আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো। আবার রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে পারবো। আর রম্বসের উচ্চতা সূত্র, আমরা এই রম্বসের ক্ষেত্রফলকে যদি এক বাহুর দৈর্ঘ্য দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাও আমরা কিন্তু রম্বসের উচ্চতা পেয়ে যাব। সো এই টাইপের ক্লাসগুলো আমি সময় সুযোগ পেলেই আপনাদের সামনে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। গত পর্বে 8 নম্বর গাণিতিক প্রবলেম আমি সমাধান করেছি, আজকে 7 নম্বর প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি। এই জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজের ব্যাপারগুলো আসলে আমাদের সুন্দরভাবে জানতে হবে, কারণ কাগজ কেটে শিক্ষার্থীদের মাধ্যমে একটি রম্বস আকৃতি জমির আমরা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব, কর্ণ বরাবর আমরা 2টি কর্ণ এঁকে আমরা 4টি প্লট তৈরি করতে পারি। এমনও হতে পারে যে আমরা যদি একদম যে কোনো শীর্ষবিন্দু থেকে লম্ব বরাবর আমরা একটি লেক তৈরি করব, এই ধারণাগুলো হাতে কলমে শিক্ষার্থীদের এখন শিখতে হবে। আগেকার মতো আমরা শুধু লেকচার মেথডেই ম্যাথ করব না, কারণ কোনো একটা জ্যামিতিক চিত্র দিয়েই বেসিক বিষয়গুলো কিন্তু আগে জানতে হবে। যেমন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কোনো শিক্ষার্থী যদি মনে করে এটা কেন আসলো, কি কারণে আসলো, তাহলে আমাদের আবার পূর্বের কারিকুলামে একটু ফিরে যেতে হবে, সেখান থেকে আমরা কিন্তু প্রমাণ পেয়ে যাব। আর এগুলো কিন্তু বেসিক বিষয়, সব ক্ষেত্রেই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আসবে এবং পিথাগোরিয়ান ত্রয়ী। এখানেও কিন্তু এ ও বি আমরা যে ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পিথাগোরাসের 3টি বাহু পাচ্ছি। এটি কিন্তু পিথাগোরিয়ানের ত্রয়ী আমরা বলবো। সব জায়গায় আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে যখন আলোচনা করব আমরা পেয়ে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাবিনা ইয়াসমিন ক্লাসটিতে সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 8ম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রেখেই এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।